দর্শক, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো জামায়াত সহ ৮টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের কথা বলছে। এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই কর্মসূচি ঘিরে দেশে একটা অস্থিতিশীল পরিবেশের তৈরি হতে পারে এবং রাজনৈতিক অচল অবস্থার আশঙ্কা তারা করছেন। এর মধ্যে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ একাধিক দল। নির্বাচনের আগের এই সময়গুলোতে কি ঘটতে যাচ্ছে দেশে, অন্তর্বর্তী সরকারের সময়ে কেন এমন আন্দোলন, এসব নিয়ে আমাদের আজকের প্রথম আলোর বার্তা কক্ষে আলোচক হিসেবে থাকছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। বার্তা কক্ষের আজকের আলোচনার বিষয় ইসলামী দলগুলো কি যুগপৎ আন্দোলনে যাচ্ছে। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমানকে। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রথমেই এটি বলতে চাই যে ৮ দলের কথা শোনা যাচ্ছে, ৮ দলের রাজনৈতিক একটা ঐক্য হয়েছে অনেকটা, এবং এই একত্রে তারা একটি যুগপৎ আন্দোলনের কথা ভাবছে। কি বার্তা দিচ্ছে ঠিক এই সময় নির্বাচনের ৫ মাস আগে? ধন্যবাদ। মানে দল ৮টা শেষ পর্যন্ত আছে কিনা এটা একটা প্রাথমিক প্রশ্ন, কারণ দুদিন আগে প্রথম যখন এই নিউজ এসছে তখন এনসিপি ফর্মালি জানিয়েছেন যে তারা এরকম কোনো যোগাযোগ করতে যাচ্ছে না। এমনকি এবি পার্টিও সম্ভবত বলেছে তারা সিদ্ধান্ত তখনও নেননি। তাদেরকে সরিয়ে বা রেখে যেভাবেই করি না কেন জামায়াতে ইসলামী, আমরা জামায়াতে ইসলামীকে গুরুত্ব দিয়ে দেখবো, কারণ পোস্ট 5 আগস্ট আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, রাজনৈতিক দল হিসাবে দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল তারা আছেন, তাদের সাথে ইসলামী আন্দোলন আছেন, যারা বাংলাদেশের নির্বাচনে বেশ কিছু লোকাল গভর্নমেন্ট নির্বাচনে তাদের একটা ভোট ব্যাংক খুব বড় না হলেও আছে বলে এক ধরনের প্রমাণ আছে। এবং খেলাফত মজলিসের দুটো ফ্র্যাকশন, সেটা আছে নেজামি ইসলামী আছে। তো মোটা দাগে আসলে এটা একটা ইসলামী মোর্চার মতো মনে হয়। তার সাথে আর 3টা দলের কথা প্রাথমিকভাবে ছিল এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি। এই হতো মোট 8টা দল। এখন মানে প্রথম আসলেই প্রশ্নটা হচ্ছে এটা কার বিরুদ্ধে আন্দোলন? মানে শুনতে খুব অবাক শোনাবে, আমার কাছে মনে হচ্ছে আন্দোলনটা বিএনপির বিরুদ্ধে। মানে খুব অদ্ভুত শোনায়। আচ্ছা, কেন বলছি? মানে তাদের যে দাবি আছে, 4 দফা দাবির কথা বলছিলেন, এর মধ্যে আছে ধরুন বিএনপি এখন সরকারে নাই, মানে দাবি তো আসার কথা সরকারের কাছে। একদম তাই, মানে ফান্ডটা এই জায়গায় যে বিএনপি সরকারে নেই, কিন্তু মানে আন্দোলনটা আসলে বিএনপি কে দেখানো হচ্ছে, আমরা এইভাবে বলতে পারি। কেন আমি সেই জায়গায় আসছি? তো তাদের 4 দফা দাবি আছে, এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, সেটা নিয়ে আমরা দেখেছি অলরেডি খুবই সিরিয়াস ধরনের মতদ্বৈততা আছে। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে, মানে এও অদ্ভুত, এই 8 দলের মধ্যেও সবাই তো এইটা একমত না। জামায়াত আজকেও দেখলাম কেউ আবার উচ্চ কক্ষের পিয়ার, কেউ নিম্ন কক্ষের পিয়ার, উভয় কক্ষের পিয়ার, জামায়াত উভয় কক্ষের পিয়ার চাইছেন। মানে উভয় কক্ষে একই রকম রেশিও রাখা যেমন অর্থহীন, আবার উভয় কক্ষে পিয়ার রাখাটাও হাস্যকর। ওই যদি দুটোতে আমরা কেন রাখবো? এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এই মোটামুটি দাবি আমরা খেয়াল করছি। যে বললাম যে এখন তাহলে সরকারের কাছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটা তারা জানাতে পারেন। জুলাই সনদ সরকার এই চাপে পড়ে তার মতো করে দিতে কি পারে না, কারণ এই সরকার নিজেকে, প্রধান উপদেষ্টার অন রেকর্ড ইন্টারভিউতে আছে, তিনি বলছেন আমরা সরকার নই, আমরা ফ্যাসিলিটেটর। তো উনি যখন দেখবেন একটা মেজর রাজনৈতিক দল, সত্যিকার অর্থে 8 দলের সবার ভোট একত্র করলেও, এখন পর্যন্ত পারসেপশন, এই জাকসুর রেজাল্ট মাথায় রেখেও বলছি, সবার ভোট একত্র করলেও সেটা বিএনপির কাছাকাছি থেকেও অনেক দূরে থাকবে। তো সে যখন জাতীয় নির্বাচনের বিবেচনার কথা বলছি, তো সেই দলকে আপনি বাইরে রেখে সরকারকে চাপ দিয়ে কি জুলাই সনদ কার্যকর করার যে পথ তারা দেখাচ্ছেন সেটা করা সম্ভব? উত্তর হচ্ছে না। লেভেল প্লেইং ফিল্ড সরকার তৈরি করার চেষ্টা করছে, এটা করবেই। পিআর একই কথা, পিআরও যদি বিএনপির মতো একটা দল অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছে যে এটা মানি না, এখন তারা মোটামুটি বক্তব্য স্পষ্ট করে দিয়েছে। তো এখন সরকারকে চাপ দিয়ে আপনি কি বলতে চাইছেন? আমরা ধরে নিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে, এখন বিএনপিকে রাজি না করিয়ে, বিএনপি তো আপার হাউসের পিআরও চায় না, মানে আমরা প্রায় বলি বিএনপি যেভাবে আপার হাউস চায় এটা করা অর্থহীন। মানে লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে করলে কোনো প্রয়োজন নাই, কিন্তু আপার হাউস, কিন্তু ও তো চায় না, ও তো এটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তো সরকার কি তাকে না জানিয়ে, এই যখনই প্রেস কনফারেন্স হচ্ছে তখন তারা এই কথাই বলছে, তার সমালোচনা হচ্ছে, কিন্তু সে বলছে সে কিন্তু মিথ্যা কথা বলছে না, মিথ্যা একবার মেনে নেই, পরে এটা শুনবো না। তো এই এত ঘটনা ঘটার পর এখন এনারা আসলে কি মনে করছেন, তাহলে সরকারকে চাপ দিলে সরকার এটাও করে ফেলবে? উত্তর হচ্ছে না। তাহলে আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে সরকারকে হয়তো তারা জাতীয় পার্টি নিষিদ্ধ, এটা আমার কাছে মনে হয় এটা সবচেয়ে প্রধান দাবি, আমি আসছি একটু পরে। তাহলে বাকি চাপগুলো আসলে কাকে দেয়া হচ্ছে, বা আন্দোলনের চাপ? দেখুন, নির্বাচন 4 থেকে 4.5 মাস সর্বোচ্চ, মানে
তফসিলের পরে ফরমাল কাজ শুরু হবে, ডিসেম্বরে তো তফসিল ঘোষণা হবে। তার আগ পর্যন্ত দলগুলোর কথা ছিল খুব সিরিয়াসলি মাঠে তাদের নির্বাচনী কাজ করবে। যদিও মজার ব্যাপার, জামায়াতে ইসলামী এই ধরনের কর্মসূচি দিচ্ছে, নির্বাচনে যাবো কি যাবো না বলছে, তারাই কিন্তু প্রার্থী চূড়ান্ত করেছে অনেক আগে, এবং তাদের প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত আছেন। আমি ব্যক্তিগতভাবেও জানি, কারণ যারা টক শো করেন এদের অনেকের সাথে আমার কথা হয়, যারা প্রার্থী হচ্ছেন তারা কি কি করছেন না করছেন, যাচ্ছেন এবং এলাকায় যাচ্ছেন, এলাকায় কি হচ্ছে না হচ্ছে। একজন আইনজীবী নেতা দলের নমিনেশন পেয়েছেন, তিনি যেহেতু সুপ্রিম কোর্ট ছুটি হয়ে গেছে, আমি 1 মাস এখন এলাকায় থাকবো, এসব গল্প আমার সাথে আড্ডায় হচ্ছে। তো তারা ওইদিকে প্রস্তুতি রাখছেন, মানে ভেতরে ভেতরে প্রস্তুতি, এভাবে বলা যায়। তো আরো তো বেশি অন্যান্য দলেরও তো মাঠে নেমে যাওয়ার কথা। এখন প্রশ্নটা কি এরকম যে এই আন্দোলনটা সরকারের বিরুদ্ধেও না, আবার বিএনপিতে যেহেতু তাদের প্রতিপক্ষ তারা নির্ধারণ করে নিচ্ছে, তাহলে তাকে দেখানো বা বিএনপির বিরুদ্ধে শক্তিমত্তা প্রদর্শন, যেটা নির্বাচনের আগে হয়। একদম শক্তিমত্তা প্রদর্শন শুধু নির্বাচনের আগে না। বিএনপিকে তাহলে প্রশ্ন হচ্ছে কেন শক্তিমত্তা প্রদর্শন করতে চাইছে, কেন আমি বলছি আমি নির্বাচনে যাব কি যাব না ভাবছি। খেয়াল করবেন, দীর্ঘদিন থেকে বেশ কয়েকটা ইস্যু, সংস্কার ছাড়া নির্বাচনে যাব না, বিচার ছাড়া যাব না, এই দুটো কথাই এনসিপি জামাত বলেছে। দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, কিভাবে নির্বাচন হবে। পাটগ্রামে একটা থানা লুট হলো, সাথে সাথে জামায়াত আর আমি বলছি এই অবস্থায় কিভাবে নির্বাচন হবে। গোপালগঞ্জে আক্রান্ত হলেন তারা, তখন হান্নান মাসুদ স্ট্যাটাস দিচ্ছেন এই অবস্থায় কিসের নির্বাচন, তার মানে এটার অবস্থা ভালো না। তারপর এখন গণপরিষদ ছাড়া নির্বাচনে যাব না, এনসিপি বলছে। আচ্ছা, আপনাকে এই জায়গাটা আপনি আপনার উত্তরটা দিবেন, আমি একটু সম্পর্কে প্রশ্ন করে রাখি, সেটা সহজে উত্তর দেন। আপনার কি মনে হয় যে গত প্রায় মানে দীর্ঘ সময়ের রাজনৈতিক যে টানাপোড়েন বা অবস্থা পরিবর্তন হয়েছে, জামাত কখনো এরকম সুবিধাজনক অবস্থায় ছিল? তো সেখানে তারা পেছাতে চায় কেন নির্বাচন? আরো সুবিধা চায়। আমি এই জায়গাটায় আসছি, মানে সুবিধা তো শেষ নেই, সত্যিকার তো সুবিধা তো শেষ নেই, ওনার সুবিধার জন্য আমি ওই পয়েন্টে আসছি। খুবই ভ্যালিড প্রশ্ন আপনি করেছেন। এখন পিয়াজ ছাড়া নির্বাচনে যাব না, নির্বাচন কমিশন না বদলালে নির্বাচনে, মানে অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, আমি যেন বলছি, জাতীয় পার্টি নিষিদ্ধ করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের, কিন্তু তারা এটা তৃতীয় বা চতুর্থ এরকম জায়গায় রেখেছে। এটাই প্রধান আমি মনে করি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ, দেখবেন জাতীয় পার্টি একটা রাজনীতি শুরু হয়েছে, তার একটা প্রমাণ বলি। জাতীয় পার্টি 1 বছর পরে এসে নিষিদ্ধের আলাপ তৈরি হয়েছে, এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপ তো আওয়ামী লীগের সাথে হতে পারতো না। জাতীয় পার্টি তারা এখন যা বলছেন 14 দল সবাই নিষিদ্ধ করে দাও। জামায়াতে ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধের সময় কোনো মানে অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই, কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসছে। এখন আমি যদি প্রশ্ন করি, জাতীয় পার্টি কোলাবোরেটর, আই এগ্রি, জাতীয় পার্টি কি আওয়ামী লীগের চেয়ে খারাপ? এটা তো কেউই বলবে না, নো ওয়ে। তো তাহলে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করার জন্য এনসিপি মূলত মাঠে নামে, জামাত ইনফরমালি ছিল, ফরমালি তার অবস্থান নেয় নাই, জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য তার খুব মাথা ব্যথা আছে। তার মানে এর মধ্যে একটা রাজনীতি আছে। রাজনীতিটা কি? দুটো জিনিস, ছোটটা আগে বলি। জাতীয় পার্টি যদি মাঠে থাকে, সম্ভাবনা আছে আওয়ামী লীগের অনেকে তার প্রভাবাধীন এলাকায় লাঙল নিয়ে নির্বাচন করতে পারে। সেটা যদি হয় এবং তারা যদি কেন্দ্রীয় কোনো নির্দেশনা অনুযায়ী লাঙলে ভোট দেন, বা অন্যান্য জায়গায় যেখানে লাঙল দাঁড়াবে সেখানে আওয়ামী লীগের যে সমর্থকরা আছেন তারা যদি লাঙলকে ভোট দেন, তাহলে ইকুয়েশনটা আলাদা হয়ে যেতে পারে। তখন জাতীয় পার্টি সেকেন্ড হয়ে যেতে পারে, যেমন তখন থার্ড হয়ে গেল, তার বিরোধী দল হওয়া হলো না। তার চাইতেও জরুরি কথা, জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করে দেওয়া যায়, এই যে এখন তারা যে দাবি করছেন, এই 8 দলের মধ্যে অন্তত জামাত, এনসিপি, তারপরে ইসলামী আন্দোলন সহ আর 3-4টা যদি বলে আমরা নির্বাচনে যাব না, তখন দেখবেন নির্বাচনটা আদৌ হবে কিনা প্রশ্ন উঠবে, কারণ বিপক্ষে কে নির্বাচন করবে। হ্যাঁ, সবসময় কিন্তু এই জিনিসটা ঘটেছে। এর আগের আমরা যখন মানে আওয়ামী লীগের যখন নিয়ন্ত্রণে নিয়ম ইয়েগুলো হয়েছে, নির্বাচনগুলো হয়েছে, দ্বিতীয় দলটা আসলে কে হবে, মানে বিরোধী দল কে হবে সংসদে, তখন বিরোধী দলের জায়গায় এবং উইনিং ফ্যাক্টরের ক্ষেত্রে জাতীয় পার্টি সবসময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছে। এইরকম একটা আকালের দিনেও কি তাই? একদম, মানে ঘটনা চক্রে জাতীয় পার্টি এবারও খুব ইম্পর্টেন্ট। মানে জাতীয় পার্টি যদি মাঠে না থাকতে পারে, বিএনপির জন্য কিন্তু এটা একটা ডিজাস্টার। আমি অ্যানালিস্টের জায়গা থেকে বলছি, ওখানে জাতীয় পার্টি ভালো না খারাপ সেটা আলোচনা করছি না। ডিজাস্টার কেন? জাতীয় পার্টিকে সরিয়ে ফেলতে পারলে এরপর এই দলগুলো বিএনপির কাছে এমন সব কিছু চাইবে, বিএনপিটা মানতে একরকম বাধ্য হবে। কি চায়? ওই যে বলছে সুবিধাজনক অবস্থান। এখন আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম, 5 আগস্টের পর থেকে জামাতের খুব শক্তি হয়েছে, তারা খুব জনপ্রিয়, এই ধরনের একটা ক্যাম্পেইন তারা নিজেরাই চালিয়েছেন। ডাকসুতে জিতলেন, সম্ভবত বাকি দুটোতেও ভালোভাবে জিতবেন। সো জনগণের একটা বিরাট প্রত্যাশা তৈরি হচ্ছে যে জামায়াত অনেক ভালো কিছু করবে। কিন্তু সেই জামায়াত যদি জাতীয় নির্বাচনে 15-20টা সিট পায়, তখন তার সম্মানটা কোথায় যাবে এবং তার ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে? রাদার
এর আগেই এমন চাপ তৈরি করা যে বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে, তো তুমি আগেই কেন সবাইকে নিয়ে নির্বাচনটা করছো না? আচ্ছা, এই আলাপ মাঠে আছে যে তুমি 100টা সিট ছেড়ে দাও, জামায়াত এনসিপি সহ বাকি সবাই মিলে আসবে, তুমি 200 বা 200 নিচে থাকো, বাকিগুলো নিয়ে আসো, তাতে জামায়াতের হয়তো ভবিষ্যৎ রাজনীতিটা সুবিধা হবে। এই হচ্ছে মূল কারণ। এই আন্দোলনটা আসলে বিএনপির বিরুদ্ধে বলছি, মানে বিএনপিকে দেখাচ্ছে যে এগুলো যদি না হয় আমি কিন্তু নির্বাচনে নাও যেতে পারি, তুমি আমাকে ডাকো। এবং ক্রেডিবল ইলেকশনের জন্য দলগুলোকে আসতে হয়, যেটা এর আগেও আমরা এই সমস্যার মধ্যে দেখেছি, এবং সেই রাজনীতিটাই আসলে জামাত করার চেষ্টা করছে। সেটি হচ্ছে আপনার পর্যবেক্ষণ। আন্দোলনের জন্য যে সমস্ত দাবির কথা বলা হচ্ছে, ঐক্যমত্য কমিশনে এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এগুলো সবগুলো বিষয়ে আলোচনা হয়েছে। এখন সেইটা আলোচনাতে সমাধান হলো না, এবং সেখানে বিএনপি যায়, সেখানে এই ইসলামী দলগুলো যায়, সেখানে আপনি যে দুটো দলের কথা বললেন, এবি পার্টি এবং এনসিপি, তারাও যায় এবং খুব গুরুত্বের সাথেই যায়। তাহলে সেখানে সমাধান হলো না ধরে নেওয়া যায়? সমাধান হলো না তো আসলে। কারণ হলো, ধরুন জুলাই সনদ বাস্তবায়ন, আমি যে একটা একটু টেকনিক্যালিটিস আছে একটু বলি। জামায়াত তার নিজস্ব একটা অপিনিয়ন সামনে এনেছে, এটাও বলা দরকার। সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করার প্রবলেমটা কোন জায়গায়? আমাদের সনদের মধ্যে দুটো পার্ট আছে। একটা অংশ হচ্ছে যেগুলো আইন চেঞ্জ করার মাধ্যমে আমরা চেঞ্জ করব, বাস্তবায়ন করব। তো যেহেতু এখন পার্লামেন্ট নাই, এখন চাইলে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স বা অধ্যাদেশের মাধ্যমে আইনগুলো মুহূর্তেই করে ফেলা যায়। কিন্তু সমস্যা বেঁধেছে যেগুলো সংবিধান সংশোধন। এখন সংবিধান, আমাদের এক্সিস্টিং যে সংবিধান আছে সেটার আর্টিকেল 142 ইফ আই এম নট রং, ওখানে বলছে কিভাবে সংবিধান সংশোধন করতে হবে। সেটা 2/3 মেজরিটি লাগবে, অর্থাৎ পার্লামেন্টে যেতে হবে। এর বাইরে কিভাবে হবে? সো একবার এক এক রকম আলাপ হলো। একবার আলাপ হচ্ছে যে একটা অর্ডিন্যান্স আমরা জারি করব, এটা না হলে ওটা হচ্ছে না, ওটা না হলে এটা হচ্ছে না ব্যাপারে। সো আমরা একটা অর্ডিন্যান্স জারি করব যেটাকে আমরা কনস্টিটিউশনের উপরে স্থান দেব। এটা হয় না। আচ্ছা, এখন বলা হচ্ছে স্পেশাল কনস্টিটিউশনাল ডিক্রি জারি করতে হবে। এখন ধরুন এরকম একটা ডিক্রি জারি করা হলো, কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে কমন সেন্স ব্যবহার করতে বলি। আমাদের সংবিধান যেটা আছে ও বলে দিয়েছে সংবিধান পরিবর্তন কিভাবে করতে হবে। তো যদি আপনি ডিক্রির মাধ্যমে করেন, কেউ যদি কোর্টে যায়, চ্যালেঞ্জড হয়, দেখা গেল ওটা টিকলো না, তখন এটা কি হবে? সেজন্য বলছি এই ঐক্যমত্য হয় না। এবং বিএনপি একটা লজিক দিচ্ছে, যদি এভাবে হয়ও, বিএনপি এই লজিকটা খুব দুর্বল না। পার্লামেন্টের বাইরে সংবিধান সংশোধন করার যদি এই চর্চা বা চল একবার শুরু হয়, তখন তো যার সুবিধাজনক সময় থাকবে সেই করে ফেলতে পারে। আজকে আপনি বলছেন এটা পোস্ট অভ্যুত্থান, কেউ একজন বলবে যে আজকে সিচুয়েশন ওরকম, আমরা করে ফেলি। সেটা একটা মানে আপনি একটা প্যান্ডোরাস বক্স খুলে দিতে পারেন। সেজন্য আমি মনে করি ওখানে আসলে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, হবেও না। আমার এবারে প্রশ্নটা, আপনি যা যা বললেন এই বিষয়গুলোকে যদি একটু দূরে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে যা রাজনৈতিক অচল অবস্থা, সেটা একটা বিষয়। আবার একই সাথে তারা এটাও বলছেন যে এগুলো সমঝোতা তৈরি না হলে বিষয় মানে দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। সেটা আপনি দেখেন কিনা? বিশেষ করে ডিসেম্বরের পরের থেকে তো আসলে অন্যরকম একটা পরিস্থিতি, নির্বাচনী পরিস্থিতি। এর আগের যে সময়টুকু খুবই কম, এই সময়ের মধ্যে আপনি কোনো সমস্যা তৈরির সুযোগ দেখেন কিনা? আমি খুব বেশি দেখি কেন? আমরা খেয়াল করব সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে মিলিটারি মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকার পরও যে খুব ভালো ট্যাকল করছে তা না। এখন সব পক্ষ যদি মাঠে নেমে বিবাদে লিপ্ত হয়, এখন ধরুন যদি মানে ওনারা কর্মসূচি দিচ্ছেন, মানে কি ওনারা শক্তি প্রদর্শন করছেন ঢাকায়, বিভাগীয় শহরে, নিশ্চয়ই। তো এখন যারা মনে করে, আমি বিএনপির কথা সরাসরি যদি বলি, মনে করে তারা এভাবেই নির্বাচন চায়, তার তো শক্তি এদের চেয়ে অনেক বেশি আছে, তো সেও শক্তি দেখাতে শুরু করলো। এই অস্থিরতায় যদি আমরা সবাই যদি শক্তি দেখাতে এবং একটা ক্ল্যাশ যদি শুরু হয়, তখন বিপদ যেটা হবে, এই ক্ল্যাশের সুযোগ নেওয়ার জন্য বসে আছে অনেকে। ধরুন আওয়ামী লীগের প্রচুর লোকজন বসে আছে, দেশে একটা কেওস হবে, তার মধ্যে তারা ঢুকবেন। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই দর্শকরা অনেকেও, চিটাগং ইউনিভার্সিটিতে যখন ঝামেলা হচ্ছিল এলাকাবাসীর সাথে, তখন ওখানে কিন্তু আওয়ামী লীগের লোকজনের ইনভলভমেন্টেরও নিউজ সামনে এসছে। আমরা ক্ল্যাশের মধ্যে ঢোকার মাত্রই এখানে আওয়ামী লীগের লোকজন এবং কিছু কিছু বহিঃশক্তির এজেন্ট, যারা মনে করে বাংলাদেশ স্টেবল হওয়া ভালো না, বাংলাদেশ যত আনস্টেবল হয়ে উঠবে সেটা কিন্তু ভবিষ্যতে কারো স্বার্থ, মানে পৃথিবীর প্রতিটা জায়গায় যাই ঘটুক না কেন, কাউকে না কাউকে সেটা বেনিফিট দেয়। 2011-র পর সিরিয়াতে যখন গৃহযুদ্ধ শুরু হয়ে গেল, বাশার আল আসাদকে ফেলতে না পেরে, ওই ঘটনাটা অনেক পরাশক্তিকে এই 14 বছরে নানান রকম সুবিধা অনেককে দিয়ে দিয়েছে। দেশটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কারো সুবিধা হয়েছে। ঠিক একইভাবে আমাদের কেওস আমাদের ডিজাস্টার করবে, কিন্তু কারো সুবিধা হবে, এবং তারা সেই সুবিধা নিশ্চিত করার জন্য এর মধ্যে ঢুকে পড়তে। অর্থাৎ আপনি যে সম্ভাবনার কথা বলছেন, এর মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের আগেই
একটা সমস্যা তৈরি হতে পারে সেই সম্ভাবনা আপনি দেখছেন। আমার প্রশ্ন এবারে যে দলটির প্রসঙ্গ আমরা এনেছি, আপনি মূলত ফোকাস করেছেন জামায়াত ইসলামের, কিন্তু আমি অন্য একটি দলের উদাহরণ দিচ্ছি, খেলাফত মজলিসের আমির এবং হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথা বলছি। তিনি যে বক্তব্য দিয়েছেন, আমাদের পত্রিকায় একটি ইন্টারভিউ দিয়েছেন প্রথম আলোর সঙ্গে, সেখানে তিনি বলেছেন ইসলামপন্থীদের আনুকূল্য নিয়ে বিএনপিকে চলতে হবে, এটি তার বক্তব্য। আপনার মনে হয় কিনা এটাও যে জামাতের রাজনীতির যে চাপ দেওয়ার যে প্রবণতা সেটিকে উস্কে দেয় বা সেটাকে সাপোর্ট করে, এবং এটার মধ্যে কোনো হিডেন মিনিং খুঁজে পান? আমি একটু হিডেন মিনিং খুঁজে পাই। একটা নতুন খুবই ইন্টারেস্টিং একটা সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে, খেয়াল করবেন। এবার ডাকসু নির্বাচনে বা জাকসু নির্বাচনে ছাত্র শিবির, মানে তারা তো ইসলামী ছাত্র শিবির, হ্যাঁ ইসলামী ছাত্র শিবির, তাদের জামায়াতে ইসলামী বাংলাদেশের ডিফ্যাক্টো ছাত্র সংগঠন, যাদের মাদার অর্গানাইজেশন বাংলাদেশে শরিয়া আইন কায়েম করার কথা বলে। আপনি খেয়াল করবেন তাদের মুভমেন্টের মধ্যে তারা খুব বেশি ইসলামকে আনেননি, ওয়েলফেয়ার আনার চেষ্টা করেছেন, বরং তাদের কিছু ট্রেডিশন ভেঙে হিজাব করেন না এমন নারীকে তারা মনোনয়ন দিয়েছেন, তাকে মাঝে রেখে দুপাশে দুই ক্যান্ডিডেট বসেছেন, কথা বলেছেন, একজন অমুসলিম একজন চাকমাকে তারা নমিনেশন দিয়েছেন, এসব ঘটনা ঘটেছে। আচ্ছা, ফলে যেটা দাঁড়ালো, বিএনপি এখন তাদেরকে কমব্যাট করার জন্য বেশ খানিকটা হলেও, বিএনপি যদি আরো সেন্টার রাইটের কাছাকাছি থাকে, বরং জামায়াতে ইসলামী এখন সেন্টার রাইট থেকে সেন্টার রাইট পজিশনটা নেওয়ার চেষ্টা করছে। তো বিএনপিকে তো সেন্টারে আসতে হবে। এখন সমস্যা যেটা হবে, বিএনপি যদি সেন্টারে আসে, পুরো সেন্ট্রিস্ট দল হয় বা কিছুটা সেন্টার লেফটের দিকে যেতে যায়, তখন বিএনপিকে ট্যাগ করা শুরু হবে। কারণ বিএনপি তো এক সময় তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা, তারপরে মূলনীতির মধ্যে পরণ করে মনে হয় আল্লাহর উপর আস্থা বিশ্বাস, এবং বিএনপি এগুলো যুক্ত করেছে। এক ধরনের ইসলামপন্থী মানুষের একটা সেফ জায়গা ছিল ভোটের ক্ষেত্রে বিএনপি। এখন বিএনপি যদি সেন্টার বা এদিকে সরে আসতে হয় জামাতের কারণে, তখন কিন্তু ট্যাগের সম্ভাবনা থাকে। সেটাকে কমব্যাট করার জন্য আমি মনে করি পলিটিক্যাল কৌশল হিসেবে বিএনপির উচিত হবে কয়েকটা ইসলামপন্থী দলকে তার জোটের, আগেও ছিল এখনো রাখা, বা ধরুন মামুনুল হক আছেন বা এরকম খেলাফত মজলিস বা আরো কয়েকটা যদি বিএনপির সাথে জোটে থাকে, তাদেরকে যদি কিছু সিট নেগোশিয়েট করে দেওয়া হয় এবং তাদেরকে সাথে রাখা, তখন বিএনপিকে যদি পাল্টা ট্যাগিং এর চেষ্টা, যে না বিএনপি তো আওয়ামী লীগ হয়ে গেছে, সে এখন ইসলাম বিরোধী হয়ে গেছে, মানে জামায়াতের সাথে আপনি যদি ফাইট করেন, আপনার গায়ে কিন্তু ইসলাম বিরোধী ট্যাগ বা তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা থাকবে। তো এই ইসলামপন্থীদেরকে যদি আপনি সাথে রাখেন কাউকে, সেটা বিএনপিকে এই ট্যাগটা থেকে বাঁচাবে। আমি ধারণা করি মামুনুল হক এই ধরনের কিছু একটা ইন্ডিকেট করেছেন। এর আগে আপনি জানেন যে জামাতের নায়েবে আমির তিনি একটি বক্তব্য দিয়েছিলেন এরকম, যে তার বক্তব্যের মধ্যেই এই বিষয়টা ছিল যে আমরা একটা জোট করতে যাচ্ছি এবং সেই জোট করতে যাচ্ছি, মানে এটা আমরা করে ফেলেছি বা আলোচনা চলছে এরকম, তাতে একটা ইঙ্গিত পাওয়া যায় যেটার মধ্যে বিএনপি থাকবে না। তো আপনি যেটা বলছেন যে বিএনপির কিছু ইসলামী দলটল, সেটা কি আপনার মনে হয় যে এরই মধ্যে ইসলামী যে দলগুলো আছে তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, তারা একটা ঐক্যমতে তারা হয়তো একটা সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছে? আমার মনে হয়, এবং সেইটা আসলে কোনো ফলাফল আনবে কিনা আমার মনে হয় না তারা এটা করতে পারবেন। এটা কেন? সবাই তো ইসলামী। সমস্যা তো এই জায়গায়, আমি প্রায় আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে এই কারণে কথা বলি, কারণ আসলে আপনি কোন একটা আইডেন্টিটি ডিফাইন করতে পারেন না, বরং সেটা অনেক ক্ল্যাশ তৈরি করে। যেমন ধরুন মামুনুল হকের রাজনৈতিক দল আছে, কিন্তু উনি হেফাজতে ইসলামেরও একজন গুরুত্বপূর্ণ নেতা। হেফাজতে ইসলামের যিনি আমির মহিবুল্লাহ বাবুনগরী, এই অগাস্ট মাসখানেক আগে তিনি জামায়াত ইসলামী সম্পর্কে বলছেন যে ওরা সঠিক ইসলাম না, ওটা মওদুদের ইসলাম, জামায়াত ইসলামের কাছে গেলে ঈমান থাকবে না, মানে ইসলামের মধ্যে আবার একটা ডিভিশন তৈরি করে। খেলাফত ইসলামী আন্দোলন, এই যে চরমনায়ের পীরের যে দল, তাদের মারাত্মক সব কমেন্ট আছে জামাতের বিরুদ্ধে। জামাতকে অনেক গুরুত্বপূর্ণ ইসলামিস্ট ফেরাউনের সাথে তুলনা করেছে, এরকম স্টেটমেন্ট আছে। এখন যেটা দাঁড়ালো, তাদের মধ্যে এই মারাত্মক কনফ্লিক্ট সরিয়ে তারা দিনের শেষে আবার একটা নির্বাচনী জোটে একত্র হব, এটা কঠিন। কারণ তখন আমরা প্রশ্ন করতে পারি, এই যে ধরুন ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ নায়েবে আমির বলছেন যে কমিউনিস্টদের হাতেও, উনি এটা স্বীকার করেছেন কিছুদিন একটা শোতেও, হাতেও যদি দেশ যায় ইসলামকে পুনরুদ্ধার করা যাবে, কিন্তু জামায়াতের হাতে যদি দেশ যায় পুনরুদ্ধার করা যাবে না। এখন তাদের যদি জোট হয়, আমি যদি তাকে প্রশ্ন করি, আপনি যে এই কথা বললেন, তো জামাতকে এখন ক্ষমতা দেওয়ার জন্য আপনি জোট করছেন, আপনি বলছেন ইসলাম পুনরুদ্ধার করা যাবে না, তাহলে আপনি দল কিভাবে যাচ্ছেন, তাই না? এই মারাত্মক সমস্যাগুলো আছে বলে আমি মনে করি আসলে এদের জোট হওয়া কঠিন হবে। আপনার যে পর্যবেক্ষণটা, এটাও ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে তাদের অবস্থান থেকে তাদের বক্তব্য দিয়ে আপনি ব্যাখ্যা করলেন, কিন্তু আমি অন্য একটা জায়গা থেকে করছি, সেটা হচ্ছে ভোটের যে হিসাব, মাঠে একেবারে ভোটের যে হিসাব, সেটাও কি খুব বেশি মাত্রা আমরা ইতিপূর্বের যে অভিজ্ঞতাগুলো আছে তাতে সবগুলো ইসলামী দলগুলো যদি এক জায়গায় হয়, তাতেও যে খুব বেশি
এখানে মানে ভূমিকা রাখবে, মানে ফলাফল কাছে নিয়ে আসতে, সেটা আপনার মনে হয় কি? মনে হয় না, শুধু মনে হয় না, যতটুকু হওয়ার কথা তাও হবে না। আমি আবারও বলছি, ধরুন নেতারা তাদের স্বার্থে হিসাব করে দাঁড়ালেন, কিন্তু যিনি কওমি মাদ্রাসা ভিত্তিক যে দলগুলো আছে, সংগঠনগুলো আছে, তার সমর্থক যারা আছেন, তারা বংশ পরম্পরায় এই চিন্তা মাথায় নিয়ে এসেছেন যে জামাত এটা, বা জামাত আবার উল্টো, তাদের সম্পর্কে তাদের অবজারভেশন আছে। সুতরাং এই জোট ওপরে হলেও যে সমর্থকরা সবাই গিয়ে এখানে ভোট দেবে আমার মনে হয় না। আর যদি সব একত্র হয়, আমি আপনার সাথে একমত, সেটাও কোনো সিগনিফিকেন্ট কিছু না। তবে যদি একত্র করতে পারেন তাহলে ভোটের চেয়ে কিছু বেশি হওয়ার সম্ভাবনা একটা কারণে আছে, তখন তারা এটাকে প্যান ইসলামিক একটা ইয়ে দেখাতে পারেন যে আমরা সব ইসলামপন্থী, আমাদের সব অন্যরা ইসলাম বিরোধী এরকম একটা ইয়ে করা, আমরা ইসলামী শাসন আনবো। সেই ক্ষেত্রে আপনি হয়তো যোগ দিলে যা হয় তার চেয়ে কিছুটা বেশি ভোট পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার একটু পিয়ার নিয়ে আলোচনা আসে। পিয়ার নিয়ে অনেক কথা হচ্ছে। পিয়ার পদ্ধতি চাওয়ার কথা বলা হচ্ছে একদিকে, আবার পিয়ার পদ্ধতি তো আসলে ব্যক্তিকে, আমি যতদূর বুঝি যে একটা ব্যক্তিকে নয়, আসলে দলকে ভোট দেওয়া হচ্ছে। আবার যদি জোটবদ্ধ হয় তাহলে জোটকে ভোট দিবে, এটা তো হয় না। তাহলে পিয়ার পদ্ধতি চাওয়া আর জোটবদ্ধ হয়ে নির্বাচন করা, দুইটা আসলে সাংঘর্ষিক হয়ে যায় কিনা? এটা যদি টেকনিক্যাল প্রশ্ন, না ঠিক আছে, ইনফ্যাক্ট জোটও হতে পারে, সমস্যা নেই আমি মনে করি। কারণ হচ্ছে যদি আমরা আইনটা ওভাবে করি যে জোটও চাইলে পার্টিসিপেট করতে পারে, যদি করি, যেমন ধরুন একটি দলের মতো আচরণ করবে একটা জোট, একটা কমন তাদের সিম্বল থাকবে, এবং যে লিস্টটা দিবে সেটা তাদের মধ্যে নেগোশিয়েট করে ঠিক করবে। যেমন ধরি ইসলামী যে দলগুলো আছে তারা একত্র হলে 50টা সিট পাবে ধরলাম, তাদের হিসাব করে তারা তখন বসে ডিসাইড করবেন। ওই যে এটা তো যখন যদি আমরা ওপেন লিস্ট হয়, আগে তারা যদি লিস্ট দিয়ে দেন, সেই ক্ষেত্রে 50টার মধ্যে তারা এবার ঠিক করবেন যে কতজন কয়টা সিরিয়ালে তারা ওটা বসাবে, সেই অনুযায়ী অর্থাৎ সিটটা তারা নির্ধারণ করবেন। এবারে আসি যে ইসলামী ছাত্র শিবিরের জয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা গেল। এরপরে আমরা অনেকদিন পরে, প্রথমবারের মতো, অনেকদিন পরে না, এটা আসলে প্রথমবারের মতো দেখলাম যে মমতাজ রায়ের বাজার শহীদ বধ্যভূমিতে স্মৃতিসৌধে তারা মোনাজাত করেছেন। ৭৭ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা হচ্ছে, এরপরে আর কখনো যাননি। তার মানে তারা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেননি, এটাই ধরে নেওয়া যায়। এবারে প্রথম। এটা কি রাজনৈতিক কোনো চাতুরি মনে করেন, নাকি আত্মোপলব্ধি তাদের হয়েছে যে আসলে রায়ের বাজারে যাওয়া উচিত? আমার কাছে মনে হয় না আত্মোপলব্ধি হয়েছে, তারা একটা রাজনৈতিক বাস্তবতা ফিল করছে। এখানে একটা কথা একটু যোগ করা দরকার, খুব ইন্টারেস্টিং। ডাকসুতে যখন শিবিরের এই ওভারওয়েলমিং বিজয় হলো, তখন অনেকে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ আর কোনো ইস্যু না। অনেকেই বলার চেষ্টা করা হয়েছিল, তাদেরকে যে ঢঙে বলা হয়েছে সেই ঢঙে বলা নিয়ে সমস্যা আছে। কিন্তু রায়ের বাজারে যাওয়ার মাধ্যমে নাম্বার 1 তারা প্রমাণ করলেন যে মুক্তিযুদ্ধ ইজ অ্যান ইস্যু। ওনারাই প্রমাণ করলেন আসলে ওনাদের গায়ে যে স্টিগমা আছে, এই স্টিগমা থেকে ছেড়ে ফেলতে চাইলেন। আমি তাদের রিয়েলাইজেশন আছে বলে মনে করি না, কিন্তু আমি তারপরও বলি, পলিটিক্স যখন করতে হয়, আপনি যদি বাস্তবতা মেনেও আপনার একটা ইমেজ বিল্ডিং এর চেষ্টা করেন, আপনার নেগেটিভিটি কমানোর চেষ্টা করেন, স্টিল ইটস অ্যাপ্রিসিয়েবল। কিন্তু দিনের শেষে আসলে একটা রিয়েলাইজেশন না আসলে একটা অফিসিয়াল অবস্থান তাদের পার্টিগতভাবে নিতে হবে ভবিষ্যতে, আদারওয়াইজ আসলে এটা থেকে মুক্ত হবে না। তবে যেটা হয়, দীর্ঘদিন তারা এটা রেজিস্ট করেছেন, তারা ধাপে ধাপে সম্ভবত এগোতে চান, এক ধাপ এগোলেন। এবং আমি আজকে সম্ভবত প্রথম আলোতে এরকম একটা নিউজ দেখলাম যে তারা মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অবস্থান। দেখুন, দুটো বিষয়, 1971 প্রশ্নে যে তারা ভুল স্বীকার করবেন কিনা, এই প্রশ্নের সরাসরি উত্তরে তারা বলছে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং পার্টির নেতাদের মধ্যে, এবং তারা অনেকে ইতিবাচক বিষয় এগোচ্ছেন। এর আগেও কিন্তু জামাতে এই আলাপটা যে কখনো হয়নি তা নয়। আব্দুর রাজ্জাক, যিনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, ছাত্র শিবিরের একাধিক সভাপতি বহিষ্কৃত হয়েছেন এই আলাপ করতে গিয়ে। তো সেই বিষয়গুলো এখন যেভাবে আলাপ হচ্ছে, এবং যতটুকু খবর আমরা পেয়েছি তাতে বিষয়গুলো এরকম যে ভুল স্বীকারের বিষয়ে আলাপ হচ্ছে এবং আলাপটা ইতিবাচক। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, এটা আসলে রাজনীতির যে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিছুক্ষণ আগে আমরা বলেছি যে জামাত ইসলাম অত্যন্ত ভালো একটা অবস্থানে মনে হচ্ছে, সেই জায়গা থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, তার আগে এই সাধারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি, নাকি এটা তাদের ওই একই প্রশ্ন যে তারা নিজেদের দলটাকে আসলে বদলে ফেলতে চাচ্ছে, মানে দলের অবস্থানটাকে? একদম, মানে পলিটিক্স কিন্তু পারসেপশনের ব্যাপারও। মানে পলিটিক্স সবসময় আপনাকে গভীরভাবে বিশ্বাস করতে হবে তা না, এটা নিয়ম। হিন্দুত্ববাদের জনক সাভারকার নাস্তিক ছিলেন, কিন্তু আসলে কি তাই? আপনি যেটা বললেন, সাভারকার নাস্তিক ছিলেন, কিন্তু উনি হিন্দুত্ববাদ করলেন, চালু করলেন। মোহাম্মদ আলী জিন্নাহ প্র্যাকটিসিং মুসলিম ছিলেন এবং ওনাকে বলে উনি অবিশ্বাসী ছিলেন।
কিন্তু উনি মুসলিম প্রধান, মানুষের কাছে যে কিভাবে আপনি বলছেন, অথচ উনি প্রধান মানে মুসলিম বেসড একটা জাতি ভিত্তিক রাষ্ট্রের পিতা হয়ে গেলেন। বলা হয় ওনার মাথায় একটা টুপি দেওয়া হয়েছে কারণ উনি প্র্যাকটিসিং না, তো টুপিটা দিয়ে ওই যে জিন্নাহ টুপি, প্রমাণ উনি মুসলিম আছেন। তো যে কথাটা বলছিলাম, পলিটিক্সে এটা খুবই ম্যাটার করে আপনার পারসেপশন কি। সো আপনি যদি ফিলও না করেন, আপনি ক্ষমা যদি চান, সেটা কিন্তু জামায়াতের জন্য পজিটিভ হবে বলে আমি মনে করি। কারণ তাদের ওই সময়কার অবস্থানকে এখনো তারা যেভাবে আপহোল্ড করার চেষ্টা করছিল এত বছর ধরে, যদি কিন্তু দিয়ে অ্যাম্বিগুইটি তৈরি করে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে অফিসিয়ালি তারা তাদের ফৌজদারি অপরাধের জন্য কিন্তু ক্ষমা হবে না। খেয়াল করুন, তারা কোলাবোরেট করেছেন, তাদের কত অক্সিলারি ফোর্স ছিল, বিচার হওয়ার যে প্রক্রিয়াটা সেখানে আসলে রাজাকার আলবদর আল শামসের হয়ে যেসব জামাতের লোকজন বা ছাত্র সংঘ ছিল সে সময়, ছাত্র শিবিরের জায়গায় যারা ইনভলভ ছিলেন, ওই বিচার তো আসলে ফৌজদারি বিচার কোনোদিন তামাদি হয় না, এটা ক্ষমা নেই আসলে। ওনারা কোনটার ক্ষমা চাইতে পারেন? ওনারা যেটা দাবি করেন, ওনারা রাজনৈতিকভাবে পাকিস্তানের পক্ষে ছিলেন, অখণ্ডতার পক্ষে ছিলেন, পাকিস্তান মিলিটারি এখানে যা যাক, এটার ক্ষমা যদি চান, তাদের জন্য যদি মানে মিন না করেও, ফিল না করেও যদি অফিসিয়ালি চান, এটা তাদের ভবিষ্যতের রাজনীতির পথকে সহজ করে মানুষের পারসেপশন তৈরি হবে যে একটা মানুষ তারা তাদের অপরাধ স্বীকার করছে, ক্ষমা চাইছে, তাহলে তাদের এই ৭১ নিয়ে তাদের উপরে যে প্রচন্ড চাপ, সেটা লাঘব হবে। কারণ এখনো প্রায়ই দেখা যায়, গতকালও ঐক্যমত্য কমিশনের মিটিং এর পর জনাব আজাদকে, হামিদুর রহমান আজাদকে কিন্তু ফেস করতে হয়েছে, ক্রমাগত প্রশ্ন মুখোমুখি হতে হচ্ছে। আমি আপনার কথাটা যদি ধরেও নিই যে তারা এইভাবে ভাবছে এবং এরকম অফিসিয়ালি ওপেন বলছে, যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং সেই সময় জামাত ইসলামের কোলাবোরেটর হচ্ছে, তাদের স্মৃতিতে এই বিষয়গুলো থেকে গেছে। এই রকমের সময়ে তারা, আপনার মনে হয় যে তাদেরকে বিশ্বস্ততা, যে রাজনৈতিক বিশ্বস্ততা না, যে একটা দল ক্ষমা চেয়েছে কাজেই তাদেরকে ক্ষমা করা যায়, এই রকম পরিবেশ তৈরি হবে, নাকি এটা আবার আরেকটা ইস্যু তৈরি হবে যে না, তারা আসলে এটা ভান করে বা এটা আসলে চাতুরি করে, এক ধরনের রাজনৈতিক পলিটিক্যাল চাতুরি করে তারা এটা করেছে, কাজেই এটা মানে এটা আবার একটা প্রশ্নবিদ্ধ, এটা প্রশ্ন আসবে। কিন্তু তারপর একটা বড় অংশটা ছাড় দেব। একটা উদাহরণ দিই, মানে আমরা যে মানুষটা ৭১ সালে অ্যাডাল্ট ছিলেন, আমরা তার চিন্তাকে যদি এন্ডোর্স করি, মানে যার বয়স 18 ছিল, মানে বাংলাদেশে আমি একটা হিসাব দেখাই, 54 বছর হয়েছে। 54 বছর বয়স। এখন 54 সাথে 18 যদি যোগ করেন তাহলে 73 হচ্ছে, 73। বাংলাদেশে 73 ইয়ার্স এর নিচে যাদের বয়স, তারা মুক্তিযুদ্ধের সময় মাইনর ছিল। এখন জামাতের নেতাদের মধ্যে 73 প্লাস কয়জন আছে? আমি শিবির সম্পর্কে এটা বলছি, শিবিরের এখন যারা এই বিভিন্ন জায়গায় নির্বাচন করছেন, যারা ভার্সিটিতে পড়ছেন, তারা যদি পিতামাতার বড় সন্তান হন, তাদের বাবার জন্ম ৭১ পরে হয়েছে। হ্যাঁ, অনেকেরই, তাই না? তো তাই যদি হয়ে থাকে, এই দায়টা তারা দলগতভাবে আর কেন রাখবেন, এই প্রশ্ন যদি হয়। কিন্তু এই জন্য রাখবেন যে তারা ওইটা তো অস্বীকার করেনি, তারা হচ্ছে ওইটাকে মেনে নিয়েই রাজনীতি করছে। এখন পয়েন্টটা কোন জায়গায়? জীবনের কোন একটা জায়গায়, আচ্ছা এটা তো শুধু না, জামাত 47 সালে তো ভারত অখণ্ড ভারতের পক্ষে ছিল। আচ্ছা, তো আপনার তো আজকে ওগুলোও করা দরকার, কিন্তু ওখানে ক্রাইম হয় নাই বলে আপনাকে আমরা দায়ী করছি না। ৭১ কেন দায়ী করছি? ক্রাইম না করলেও ৭১ পাকিস্তান মিলিটারি এখানে যা করেছে, আপনি নৈতিকভাবে তো তাকে সমর্থন করতে পারেন না। যে ম্যাসাকার করেছে, যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছে, যে জেনোসাইড করেছে, আপনি তো তাকে পারেন না। সেজন্যই ক্ষমা চাওয়ার কথা বলছি। তো সেজন্য তারা যদি এটা, হ্যাঁ আপনি যেটা বলছেন, বিপক্ষ এটাকে ইউজ করার চেষ্টা করবে, এটা একটা চালাকি, এটা ট্রিক, এটার মাধ্যমে আমাদেরকে সে প্রতারণা করছে বলতে চাইতে পারে। আবার তারা যখন এটা করবে, একটা বড় অংশের কাছে আবার তার এই ক্ষমাটা অ্যাকসেপ্টেড হবে বলে মনে হয়। বরং ক্ষমা চাওয়ার পর এটা নিয়ে অনেক বেশি কথা বলা প্রবলেমও তৈরি করতে পারে। কেউ তখন মনে করতে পারে যে দলটা তার দায় স্বীকার করে, মানে ওই নৈতিক দায়ের কথা বলছি, স্বীকার করে ক্ষমা চাইছে, মানে ক্ষমা কেউ চাইলে সেটাকে ক্ষমা করাটাই আসলে একটা বেটার প্রবণতা হিসেবে সেই জায়গায় তখন দাঁড়িয়ে যাবে বিষয়টা। আমরা আলোচনা শেষের দিকে, তাহলে আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম সেটি হচ্ছে যে আগামী নির্বাচনের আগে এই পরিস্থিতিটা যা যা তৈরি হচ্ছে, তাহলে পুরো যে বিশ্লেষণ, তাতে আপনার মনে হচ্ছে যে বাংলাদেশে এখন দ্বিতীয় শক্তি কি হবে, অর্থাৎ সংসদে বিরোধী দল কারা হবে, সেই প্রতিযোগিতায় বিরোধী দল কারা হবে পার্টি এবং ইসলামী দলগুলোর জোট অথবা জামাত ইসলামী। এবং শুধু সেটা না, দ্বিতীয় না, মানে তাদের সিটও যথেষ্ট হতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটাও খুব জরুরি ব্যাপার। তাদের যথেষ্ট সিট লাগবে, নাহলে তাদের ভবিষ্যৎ রাজনীতি খুবই টাফ হবে। এটাই হলো এখন মূল চাপের জায়গা। এবং আমি মনে করি শেষ পর্যন্ত আসলে নির্বাচন না হলে দেশে যে ঝামেলা হবে, কেওস হবে, এটা জামাত অ্যাফোর্ড করতে পারবে না। শেষ পর্যন্ত সবাই নির্বাচনে আসবে এবং এই চাপটা দিয়ে কোনো একটা সেটেলমেন্ট হবে বলে আমার ধারণা। আমি আলোচনার একেবারে শেষ প্রান্তে আপনার ব্যক্তিগত একটা প্রসঙ্গ তুলে শেষ করতে চাই, যেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া একটা শঙ্কা প্রকাশ করেছেন নিজেকে নিয়ে,
এবং সেটি আপনি সোশ্যাল মিডিয়া অন্যান্য গণমাধ্যমেও এসেছে, সেটি একটু বিস্তারিত জানতে চাই ঠিক কি কারণে, এবং গণমাধ্যমে কথা বলার জন্য এটি এরকম কোনো হুমকি আপনি মনে করেন, নাকি এটি রাজনৈতিক আপনার যে মতাদর্শ সেইটার বিরুদ্ধে আসলে অবস্থান? হ্যাঁ, ব্যাপারটা খুব সিম্পল। সেটা হচ্ছে আমরা শেখ হাসিনা পরবর্তী সময়ে একটা জিনিস চাইনি যে কোনো ট্যাগিং এর রাজনীতি হোক। শেখ হাসিনা ট্যাগ করতেন, ও রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, মানে ব্যাপারটা এরকম, এটা বললে আপনাকে আমি যে কোনো কিছু করতে পারি। ও শিবির, আমরা ওগুলোর বিরুদ্ধে কথা বলেছি। শিবির বললে ওকে কুপিয়ে মেরে ফেলা যায়, ওকে পিটিয়ে মেরে ফেলা যায়, মানে বিশ্বজিতের মতো বা এখানে আবরার ফাহাদের মতো। পোস্ট 5th অগাস্ট ট্যাগিং হচ্ছে, সমালোচনা করছি, কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হয়তো আপনি তারপরও ভালো না, কিন্তু কিছু কিছু ট্যাগ আছে বিপজ্জনক। যেমন আমাকে ভারতের দালাল ট্যাগ দেওয়া হচ্ছে, যদিও আমার প্রায় বলি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভারতে অফিসিয়ালি নিষিদ্ধ করা হয়েছে, কয়েকটা চ্যানেলের মধ্যে আমারটাও আছে, কিন্তু আপনাকে আমি আবার ভারতের দালাল হচ্ছি। এটাও ছাড় দিতে পারি, কিন্তু যখন আপনি জামায়াতে ইসলামের সমালোচনা করছেন তখন আপনাকে ইসলাম বিদ্বেষী, আপনি নাস্তিক, মানে মেইন স্ট্রিম মিডিয়াতে একজন জামায়াতের হয়ে আসা একজন আমাকে এই যখন ট্যাগ দেন, বাংলাদেশে কিন্তু এই ট্যাগগুলো আপনার মানে জীবনহানির কারণ হতে পারে। এটা হয়েছে, আমরা দেখেছি আগে, সে কারণেই শঙ্কার কথা বলছি। দীর্ঘদিন থেকে আমাকে যেখানেই যাচ্ছি আমাকে এই মন্তব্য করছে। এখানে একটু যোগ করব, ওই যে মাওলানা ভাসানীর একটা কথা আছে না, জামাতের ইসলাম ইসলাম না, নীল নদের পানি নীল না, জামাতের ইসলাম ইসলাম না। আমি সেটা বলছি না, কিন্তু আমি যখন জামাতের পলিটিক্স এর সমালোচনা করছি, শুধু জামাত না, মজাটা হচ্ছে এই জায়গায় আমি কোনো আইডেন্টিটি পলিটিক্স সমর্থন করি, এটা হিন্দুত্ববাদ হোক বা ইসলাম বা অন্য কোনো হোয়াইট সুপ্রিমেসির নামে হোক, কোনো রাইটিস্ট ইডিওলজিক্যাল বা রাইটিস্ট কোনো আইডেন্টিটি পলিটিক্স আমি এন্ডোর্স করি না। এটা নিয়ে আমার প্রচুর লেখা আছে, বলা আছে, কিন্তু ওনাদের চেষ্টা সম্ভবত এটা যে এমন কিছু ট্যাগ আমাকে করা যাতে আমি ভয়ে থেমে যাই, কারণ আমাকে ওই ট্যাগ যখন করেছে আমি সেই জিনিসটা একটু জানিয়ে রাখছি আর কি। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য ডাক্তার জাহিদুর রহমান। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। তার সঙ্গে আমরা অন্তর্বর্তী এই সরকারের সময়ে খুব একটা আন্দোলন দেখেছি, তার মধ্যে রাজনৈতিক দলগুলোর আন্দোলন দেখিনি। এবারই প্রথমবারের মতো 8টি যুগপৎ দলের একই সাথে যুগপৎ আন্দোলনের প্রসঙ্গে এসেছে। সেগুলো আসলে কারা এবং তারা কি বলতে চাচ্ছেন, তাদের দাবিগুলো কি, তার ভেতর বাহির নানা আলোচনায় আজকে এসেছে। এরকম আরো আলোচনা নিয়ে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের অনলাইন পোর্টাল prothomalo.com, এছাড়াও প্রথম আলোর ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।